শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর বর্তনী ও জলবিদ্যুৎ এই অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আগের ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখেছো, সেই ক্লাসগুলো তোমাদের ফাইন স্যার তোমাদের সাথে ছিল। আজকে আমি তোমাদের সাথে এই ক্লাসটা নিব। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের পরীক্ষা যেহেতু সামনে একটা আছে, সেই প্রিপারেশনটা তোমরা নিয়ে ফেলো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পাঠ 6 থেকে 8 তড়িৎ বর্তনী। এই তড়িৎ বর্তনী কাকে বলে এই সম্পর্কে আলোচনা করতে যেয়ে তোমাদেরকে অবশ্যই আগের ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করে আসতে হবে। সেই জায়গায় যে সংজ্ঞাগুলো ছিল, যা বলা ছিল, সেগুলো তোমরা একটু দেখে আসবা, তাহলে এই ক্লাসটা বুঝতে তোমাদের জন্য সহজ হবে। আমি আশা করতেছি যে তোমরা সেটা পড়ে ফেলেছো। আর তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চিন হবে, তোমরা বইয়ের ভেতরটা খুব ভালো করে রিডিং দেবা। আর অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য বলতেছি যে আমাদের এই সময়ে বাসায় পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এইভাবেই, যতদিন না কলেজ খোলে। যদি কলেজ খোলে তাহলে আমরা একটা পরীক্ষা নিতে পারবো, বোর্ডও একটা তোমাদের পরীক্ষা নিয়ে নেবে। আর তা না হলে তোমরা যারা যত ভালো মতো প্রিপারেশন নিতে পারছো, তার উপরে ভিত্তি করে হয়তো একটা এক্সাম নিয়ে তোমাদের আগামী বছরে ক্লাস 9-এ নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে যারা খুব ভালো করে বুঝতেছো এবং পড়াশোনা করতেছো, তারাই শুধুমাত্র সায়েন্স পাবা। অন্যরা কিন্তু সেক্ষেত্রে সায়েন্স নাও পেতে পারো, সবাইকে সায়েন্স দেওয়া সম্ভব হবে না। আর তোমরা তোমাদের মেধাকে যাচাই করে নাও যে আসলে তোমরা কতটুকু বিজ্ঞান বুঝতে পারতেছো। আমাদের এই বিজ্ঞানের পার্টের মধ্যে 3টা পার্ট আছে। একটা প্রথমে আছে জীববিজ্ঞান পার্ট, তারপরে রসায়নের পার্ট, এরপরে থার্ড ফেজে আছে পদার্থবিজ্ঞানের পার্ট। এই 3টা আলাদা আলাদা বই হিসেবে তোমাদের কাছে আগামীতে 9-এ পাবা তোমরা। সেক্ষেত্রে তোমাদের বিষয়গুলো ভালো মতো প্রিপারেশন নিয়ে পড়াশোনা করলে যদি মনে হয় যে তোমরা বুঝতে পারতেছো, নিজেরা করতে পারতেছো, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে সায়েন্স দেওয়া হবে। অন্যথায় হয়তো তোমাদেরকে সায়েন্স দেওয়া যাবে না। সেই কারণে আমি বলতেছি, সময় নষ্ট না করে তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করো। তাহলে ঠিক আছে, চলো যাই আজকে আমাদের রেগুলার ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব বর্তনী ও জলবিদ্যুৎ। তোমাদেরকে বিগত ক্লাসে ফাইন স্যার অনেক সুন্দরভাবে বাকিটা দেখিয়েছে লাইভ ক্লাসে। নিশ্চয়ই তোমরা সে অংশটুকু বইতে পড়ে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকলে সেটা অবশ্যই কমেন্টসে আমাকে জানিয়ে দিবা। আজকে আমরা আলোচনা করতেছি পাঠ 6 থেকে 8 তড়িৎ বর্তনী। এই অংশটুকু আলোচনা করলে আমাদের এই অধ্যায়টার ভেতরের আলোচনাটুকু শেষ হয়ে যাবে। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমি তোমাদেরকে যে অংশগুলো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, সেগুলো লিখতে হবে। আমি যথেষ্ট সময় দেব, সেই পর্যন্ত তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও। আর ভালো মতো শোনার জন্য অবশ্যই তোমাদেরকে হেডফোন ইউজ করতে হবে। খাতাতে এখন আপাতত ঝটপট তুলে নাও, পরবর্তীতে ভিডিও দেখে সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে দেখলে তোমাদের বোঝাটা সহজ হবে। তাহলে চলো আজকে শুরু করতেছি আমরা তড়িৎ বর্তনী কাকে বলে। তড়িৎ বর্তনীর সংজ্ঞাতে যদি যাই, তড়িৎ বর্তনী কাকে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। আবার বলতেছি, তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। আরও বিস্তারিতভাবে পরের অংশগুলো দেখো কি লেখা আছে। তড়িৎ উৎসের 2 প্রান্তকে, তড়িৎ উৎস মানে বিদ্যুৎ চলাচলের জন্য যে উৎসের দরকার, সোর্স, সেটাকে তড়িৎ উৎস বলা হচ্ছে। এটা হতে পারে এসি, হতে পারে ডিসি। এসি অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ, আর ডিসি হচ্ছে
একমুখী প্রবাহ নির্দেশ করে। এসি আমরা যেটা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি সঞ্চালন লাইনে, সেই জায়গা থেকে পাওয়া যায়। আর ডিসি প্রবাহটা পাওয়া যায় আমরা বাজার থেকে যে ড্রাইসেল বা শুষ্ক কোষ কিনে নিয়ে আসি সেখান থেকে। তাহলে তড়িৎ উৎসের দুই প্রান্ত বলতে তড়িৎ উৎসের দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। সেই এক প্রান্তর সাথে এক বা একাধিক রোধ কমা তড়িৎ যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত অবস্থাকে তড়িৎ বর্তনী বলে। তাহলে আগের সেন্টেন্সটাকে বিস্তারিতভাবে এখানে বোঝানো হচ্ছে যে তড়িৎ উৎসের, তার মানে এখানে একটা ব্যাটারি বা কোষ থাকবে, অথবা আমাদের বাসাবাড়িতে যে সঞ্চালন লাইন, সেই সঞ্চালন লাইনের দুই প্রান্তের সাথে এক বা একাধিক রোধ, একটা রোধও হতে পারে, একাধিক রোধও হতে পারে, তড়িৎ যন্ত্র। আসলে আমরা পরবর্তীতে দেখব এই রোধগুলো বলতে তড়িৎ যন্ত্রকেই নির্দেশ করতেছে, বা উপকরণ যার সাথে যুক্ত অবস্থাকে তড়িৎ বর্তনী বলে। তাহলে তড়িৎ বর্তনী, তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। পরের সেন্টেন্সটা হচ্ছে তড়িৎ উৎসের দুই প্রান্তকে এক বা একাধিক রোধ, তড়িৎ যন্ত্র বা উপকরণের সাথে যুক্ত অবস্থাকে তড়িৎ বর্তনী বলে। এইটুকু আমরা সংজ্ঞা হিসেবে লিখতে চাইলে আমাদের হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটি চাবি বা সুইচ ব্যবহার করে বর্তনীতে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। তার মানে আমার সবসময়ের জন্য ফ্যান চলার দরকার নাই, সবসময়ের জন্য লাইট চলাচলের দরকার নাই, কিন্তু আমার বর্তনীতে তড়িৎ প্রবাহের উৎস থাকবে, যন্ত্রও লাগানো থাকবে। আমার যখন দরকার তখন সেটাকে ব্যবহার করতে যেন পারি, তার জন্য একটা চাবি বা সুইচ ব্যবহার করে বর্তনীতে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এটা হলো তড়িৎ বর্তনীর একটা সাধারণ কনসেপ্ট থেকে তোমাদেরকে সংজ্ঞায়িত করা হচ্ছে। এখন যে সংজ্ঞায়িত করা হয়েছে সেই অংশটুকুকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে কেমন দেখা যাবে? দেখো চিত্র 1, এখানে দ্বারা আমরা নিচে লিখতেছি তড়িৎ কোষ বা তড়িৎ চালক শক্তি। তার মানে এটা একটা ব্যাটারি হতে পারে, অথবা বাসা বাড়ির সঞ্চালন লাইনের অংশ হতে পারে। এর দুই প্রান্ত কিন্তু সমান না, একটা বড় একটা ছোট, দেখে নিয়ে আঁকো। এই জায়গাগুলো ভুল হলে মার্কস কম আসবে। বড় প্রান্তটাকে বলা হয় পজিটিভ আর ছোট প্রান্তটাকে বলা হয় নেগেটিভ। অর্থাৎ ব্যাটারির যে টপ সেটা হচ্ছে প্লাস বা পজিটিভ অংশ, আর নিচের অংশটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ। আমার এই অংশটুকু নির্দেশ করতেছে। তাহলে তার সাথে দেখো একটা বাল্ব জুড়ে দেওয়া হয়েছে। এরপরে বাল্বের অপর প্রান্ত দিয়ে এসে এখানে একটা সুইচ কে দ্বারা চাবি বোঝানো হচ্ছে কি। এই বর্তনীটা এখন খোলা বর্তনী বলা যেতে পারে। এখানে যখন এই সুইচটা বন্ধ করে দেওয়া হবে বা সংযুক্ত করে দেওয়া হবে তখন একটা সম্পূর্ণ পথ হবে, যে কারণে সংজ্ঞায় বলা ছিল তড়িৎ প্রবাহ চলাচলের সম্পূর্ণ পথ। এখানে কিন্তু এটা অসম্পূর্ণ পথ, কিন্তু এটা আমরা রাখছি এই অর্থে যে সুইচটার নিয়ন্ত্রণ একটা দরকার আছে, যে সবসময়ের জন্য বর্তনীতে তড়িৎ প্রবাহ দরকার নেই এই অর্থে। তাহলে এইটা চিত্র 1, এটা একটা বর্তনী হতে পারে। ঠিক অনুরূপ পাশে আরেকটা চিত্র দেখো, যেটা কম্পেয়ার করলে দেখো সব ঠিক আছে। এখানে বাল্বের পরিবর্তে একটা বাঁকা জিগজ্যাগ অংশ দেখা যাচ্ছে। এইটাকে আমরা রোধ বলছি। রোধ মানে ইলেকট্রন বা চার্জ প্রবাহের বাধা সৃষ্টিকারী একটা অংশকে রোধ বলা হয়। তোমরা আগের ক্লাসটা ভালো করে খেয়াল করলে সেখানে ফাহিম স্যার তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে থাকবে। এখন আসো, এখানে বাল্ব এক প্রকার রোধ, এখানে আলাদা করে শুধু রোধ দেখানো হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে রোধ আর কিছু না, এটা আমরা যে ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করি সেটাই হচ্ছে এইটা।
এখন বর্তনী আঁকতে যে আমরা বাল্ব আঁকতে পারবো না, ফ্রিজ আঁকতে পারবো না, টিভি আঁকতে পারবো না, এসি আঁকতে পারবো না। আমাদের বাসা বাড়িতে আরও অনেক ইলেকট্রনিক যন্ত্র আছে যেগুলো আমরা আঁকা সম্ভব না, কিন্তু আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই সেটাকে আমরা রোদ দিয়ে প্রকাশ করব। এই জন্য চিত্র এবং চিত্র 2 পাশাপাশি দেখো একই জিনিস নির্দেশ করতেছে। এটাকে বলা হচ্ছে একটা তড়িৎ বর্তনী। এটাই বলছি যে উভয় চিত্র 1 এবং 2 একটি সরল তড়িৎ বর্তনী। এখানে ই হচ্ছে তড়িৎ কোষ বা তড়িৎচালক শক্তি, বি দ্বারা বাল্ব নির্দেশ করতেছে, আর দ্বারা রোধ নির্দেশ করা হচ্ছে, কে দ্বারা চাবি নির্দেশ করতেছে। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা বর্তনী, যেটাকে নামকরণ করা হচ্ছে যে জটিল বর্তনী। আগেরটা কি বলছিলাম মনে আছে? আগেরটা বলা হয়েছে যে সরল বর্তনী। সরল আর জটিলের মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা এতদিনে জানো। তারপরে আমাদের বিজ্ঞানের ভাষায় যেটা বলা হচ্ছে যে যদি কোনো বর্তনীতে একটি মাত্র রোধ বা একটি মাত্র যন্ত্র যুক্ত থাকে সেটা হচ্ছে সরল বর্তনী, আর যদি একাধিক রোধ বা একাধিক যন্ত্র যুক্ত থাকে সেটা হবে জটিল বর্তনী। এখানে দেখো আমি চিত্র আঁকতে পারি নাই, কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি যে এটা একটা বাল্ব, এইটা একটা ফ্যান, এটা একটা টিভি বা টেলিভিশন, যেটাকে এইভাবে যুক্ত করে তার দিয়ে যুক্ত করে নিয়ে এসে এখানে একটা ব্যাটারি বা কোষ, তার সাথে একটা চাবি জুড়ে দেওয়া হয়েছে। তাহলে চাবিটা লাগিয়ে দিলে একসাথে সবগুলোই জ্বলবে। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে স্যার আমি একসাথে সবগুলো তো চালাই না বাসায়, আমি একটা করে সুইচ দেই, কখনো বাল্ব জ্বলে, কখনো ফ্যান চলে, কখনো টিভি চলে, একসাথে একটা চাবি দিয়ে কীভাবে সম্ভব? আমি এখানে একটা চাবি দিয়ে তিনটাই জ্বলবে। যদি তোমার তিনটা দরকার না হয় তাহলে তোমাকে কী করতে হবে? আলাদাভাবে এই প্রত্যেকটার সামনে একটা করে চাবি লাগাইতে হবে। এখানে একটা চাবি লাগাইতে হবে, এখানে একটা চাবি লাগাইতে হবে। তাহলে এখান থেকে যে পজিটিভ চার্জের প্রবাহটা যখন চাবিটা বন্ধ থাকবে সেই পথে তড়িৎ প্রবাহিত হবে, আর যদি পথে খোলা থাকে তাহলে সেই পথে যাবে না। এভাবে আসলে আমরা আমাদের বাসা বাড়ির বর্তনীটা ডিজাইন করে থাকি। এইটারই ইকুইভ্যালেন্ট বর্তনী দেখো আমি পাশে এখানে দেখাচ্ছি যে R1, R2 এবং R3 মানে তিনটা রোধ। আগেরটার সাথে কম্পেয়ার করো, একই জিনিস, জাস্ট রোধ হিসেবে দেখানো হচ্ছে। কোষ আছে, চাবি আছে। তাহলে এটা একটা জটিল বর্তনী। কেন? কিছুই না, একের অধিক যদি কোনো রোধ ব্যবহৃত হয় তাহলে সেটাই হবে জটিল বর্তনী। আমরা এখানে লিখতে চাচ্ছি, দেখো চিত্র 3 এবং 4 উভয় জটিল বর্তনী। আর যদি সংজ্ঞা হিসেবে জানতে চাই যে জটিল বর্তনী কাকে বলে, তাহলে আমরা শুধু লিখব 2 বা ততোধিক বৈদ্যুতিক যন্ত্র বা উপাদান অথবা রোধযুক্ত বর্তনীকে জটিল বর্তনী বলে। 2 বা ততোধিক বৈদ্যুতিক যন্ত্র বা উপাদান অথবা রোধযুক্ত বর্তনীকে জটিল বর্তনী বলে। নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখো এবং সাথে সাথে এই চিত্রটা এঁকে ফেলো। যেভাবে লেখা আছে সেভাবে খাতায় আগে লিখো, এরপরে বইতে যাবা, মূল বইতে কিভাবে উপস্থাপন করা আছে সেটা পড়ো। পাশাপাশি রেখে যখন দুইটা পড়বা দেখতে বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় কিভাবে লিখলে নাম্বার পাওয়া যাবে সেটার জন্য প্রশ্নের আলোকে আনসার করতে হবে, তারপরে বিষয়টা বুঝতে হবে আগে। সেই বোঝার কাজটাই আগে করে নাও, তারপরে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে আনসার করতে হবে সেটা আমরা পরবর্তীতে শিখব। যেহেতু নতুন অধ্যায় আমরা ক্লাস নিতে পারছি না, এখন এইভাবেই ক্লাস নিতে হচ্ছে। আর তোমাদের পরীক্ষা সামনে যদি হয় তাহলে আমাদের এভাবেই শেষ করতে হবে। আশা করতেছি যে খুব সহজেই আমরা ক্লাসে ফিরতে পারবো আগামীতে।
যতদিন ক্লাস না হয় ততদিন এইভাবে সিলেবাসটা কিছুটা কমপ্লিট করে ফেলো। পরীক্ষার সিলেবাস সামনে যেটা আছে সেই অনুযায়ী পড়াশোনা করো। নিশ্চয়ই এতক্ষণে তুলতে পারছো। এরপরে আসো উভয় চিত্র খেয়াল করলে দেখবে ইলেকট্রনিক্স যন্ত্র বলতে এখানে রোধ। তার মানে আমি যে ইলেকট্রনিক্স যন্ত্র, সেই ইলেকট্রনিক্স যন্ত্র আসলে এক প্রকার রোধ। এর ভেতর দিয়ে যখন তড়িৎ চলাচলে বাধাপ্রাপ্ত হয়, তার কারণে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে কখনো আলো জ্বলে, কখনো ফ্যান চলে, কখনো টিভি দেখা যায়। তাহলে এই বাধার মধ্যে দিয়ে যখন চার্জ প্রবাহিত হয় তখনই সেগুলো চলে। তাহলে এটা বুঝতে পারতেছো যে বর্তনী কেন দরকার, আর বর্তনী কিভাবে ডিজাইন করা হয়, কখন কোনটা চালাবো, সেটা নিয়ন্ত্রণ করব কিভাবে, এই সব কিছুই আমাদেরকে শিখতে হবে। দুই বা ততোধিক বৈদ্যুতিক যন্ত্র বা উপাদান অথবা রোধযুক্ত বর্তনীকে জটিল বর্তনী বলে। আর এক্ষেত্রে আমরা বলতেছি ইলেকট্রনিক্স যন্ত্র হচ্ছে এক প্রকার রোধ। সুতরাং আমরা রোধগুলো বিভিন্ন সমবায়ে ভিন্ন ভিন্ন জটিল বর্তনী তৈরি করতে পারবো। তার মানে আমি যে দুইটা চিত্র আঁকছি এই দুইটাই যে শুধুমাত্র বর্তনী হিসেবে আসবে তা কিন্তু না। আমাদের কারো বাসায় 2 রুম আছে, কারো বাসায় অনেকগুলো রুম আছে, কারো বাসায় একটা রুম আছে। সেক্ষেত্রে আমাদেরকে অনেকভাবে বিষয়গুলোকে রিঅ্যারেঞ্জ করতে হতে পারে। বা আমি যে এখানে 3টা যন্ত্র দেখাইছি, আমার যদি যন্ত্রের সংখ্যা আরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে ডিজাইন করা যাবে সেগুলো নিয়ে আমরা বলতে পারি যে আরও অনেকভাবে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতে চাইলে পারি। আপাতত তোমাদের ক্লাস 8-এর জন্য এই দুইটা জটিল বর্তনী, আগেরটা সরল বর্তনী, এইটুকু জানলে আর বিষয়টা বুঝতে পারলে তুমি আনসার করে আসতে পারবা। জটিল বর্তনী রোধগুলো বিভিন্ন সমবায়ে ভিন্ন ভিন্ন জটিল বর্তনী তৈরি করতে পারবো, এটা আমরা বুঝলাম। জটিল বর্তনীতে রোধের সমবায়ে ভিত্তি করে জটিল বর্তনী আবার 2 প্রকার। তার মানে আমি যে রোধগুলো লাগাচ্ছি বা যন্ত্রগুলো লাগাচ্ছি সেগুলো কিভাবে যুক্ত করব, একটার সাথে একটা। আগের চিত্রে খেয়াল করো, বাল্ব আর ফ্যান পাশাপাশি রাখছি, টিভিটাকেও এই পাশে রাখতে পারতাম, এটাও এক ধরনের বর্তনী হইতো, জটিল বর্তনী। 3টা যেহেতু আছে, 2-এর অধিক হলেই জটিল বর্তনী। টিভিটাকে এখানে দিতাম, ফ্যানটা যদি এখানে দিতাম, অথবা যদি এটা বাল্ব হতো তারপরে টিভি হতো, তার নিচে যদি ফ্যান দিতাম, তার মানে আমি রোধগুলোকে ভিন্ন ভিন্ন অনেকভাবে সাজাইতে পারি। আমার প্রয়োজন অনুযায়ী আমি সেভাবে সাজাবো। এটা প্রয়োজন কি সেটার আলোকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হতে পারে, কিন্তু আমরা এই সাজানোটার উপরে ভিত্তি করে জটিল বর্তনীকে 2 ভাগে ভাগ করতেছি। একটাকে বলতেছি শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। রোধগুলো সাজানোটা একটা শ্রেণী, একটা সমান্তরাল। শ্রেণী সমবায় কি, সমান্তরাল সমবায় কি, এটা বুঝতে দেখো আমি শ্রেণী সমবায় কাকে বলে সেটা লিখছি। একটি রোধের দ্বিতীয় প্রান্তের সাথে, তার মানে একটা রোধের 2টা প্রান্ত থাকবে, তার দ্বিতীয় প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত করে সংযোগ করাকে শ্রেণী সমবায় বলে। যেমন পরে আসতেছি, আবার দেখো তোমরা তুলতে সময় লাগবে। বলছি একটি রোধের দ্বিতীয় প্রান্তের সাথে অপর রোধের প্রথম প্রান্ত যুক্ত করে সংযোগ করাকে শ্রেণী সমবায় বলে। আমরা একবারে কিছু বুঝতে পারবো না, স্বাভাবিক, ধাপে ধাপে গেলে বুঝতে পারবো। দেখো তারপরে উদাহরণ হিসেবে দেখতেছি আমরা 2টা চিত্র। দেখতে পাচ্ছ এখানে R1 একটা রোধ, R2 একটা রোধ, এর এই প্রান্তকে প্রথম প্রান্ত 1, এই প্রান্তকে দ্বিতীয় প্রান্ত 2 বলছি। এই রোধেরও এই প্রান্তটা, বাম প্রান্তটা 1 আর ডান প্রান্তটাকে বলছি 2। তাহলে একটি রোধের দ্বিতীয় প্রান্ত, তার মানে একটা রোধের দ্বিতীয় প্রান্ত হচ্ছে 2,
তার সাথে অপর রোধের প্রথম প্রান্ত তার মানে 1 এইভাবে যুক্ত অবস্থাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। এখন আমরা তো স্যার ওখানে 3টা দেখছি, এখানে আপনি 2টা দেখাচ্ছেন। দেখো 3টা হলে কেমন হবে? 3টা হলে পাশের চিত্রটা চলে যাচ্ছে আমরা। প্রথমটার 1 2, তৃতীয় প্রান্ত দ্বিতীয় রোধের এই প্রান্তটা 1, এই প্রান্তটা 2, তৃতীয় রোধের এই প্রান্তটা 1, এই প্রান্তটা 2। তার মানে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত করতেছি, ঠিক দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে আবার তৃতীয় রোধের প্রথম প্রান্ত যুক্ত করে এভাবে পরপর সাজানো অবস্থাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। এখন শুধু রোধ হলে কিন্তু সেটা বর্তনী বলা যাবে না, সেজন্য বর্তনী বলতে একটা কোষ বা ব্যাটারি থাকতে হবে, একটা চাবি থাকতে হবে। সেজন্য আমরা একটা কোষ যুক্ত করে দিছি, একটা চাবি যুক্ত করে দিছি, ফলে এটা একটা শ্রেণী সমবায়। দুইটাই চিত্রই শ্রেণী সমবায়কে নির্দেশ করতেছে। এরপর আসে সমান্তরাল সমবায়। সংজ্ঞাটা একটু বুঝে নেই আগে। 2 বা ততোধিক রোধের প্রথম প্রান্ত একত্রে, মানে 2টা হোক 3টা হোক 4টা হোক 5টা হোক, যতগুলো রোধই হোক না কেন, তার প্রথম প্রান্তগুলো যদি সবগুলো এক জায়গায় থাকে এবং দ্বিতীয় প্রান্ত একত্রে যুক্ত অবস্থাকে, দ্বিতীয় প্রান্তগুলো যদি সবগুলোর মাথায় এক জায়গায় আছে বলে বিবেচনা করা যায়, তাহলে সেই অবস্থাকে সমান্তরাল সমবায় বলে। এখন সংজ্ঞাটাতে লিখছি কি, 2 বা ততোধিক রোধের প্রথম প্রান্ত একত্রে এবং দ্বিতীয় প্রান্ত একত্রে যুক্ত অবস্থাকে সমান্তরাল সমবায় বলে। তাহলে ভাষা নয় বুঝলাম, চিত্রটা কি বোঝাচ্ছে? চিত্রের দিকে চলে যাচ্ছে, দেখো। তাহলে দেখো R1 একটা রোধ, R2 একটা রোধ, R3 একটা রোধ, এই প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, সবগুলোকে এক জায়গায় লাগাইছি। এই সোজা দাগ দেওয়াটা হচ্ছে একটা পরিবাহী তার নির্দেশ করতেছে, তার মানে এই সবগুলোর মাথা সবগুলো এক জায়গায় আছে বলে বিবেচনা করা যাচ্ছে। ঠিক একইভাবে দ্বিতীয় রোধের সবগুলো বা দ্বিতীয় প্রান্তগুলো সবগুলো এক জায়গায় যুক্ত আছে, তার যে কোনো জায়গা থেকে আমি আরেকটা পরিবাহী তার দিয়ে নিয়ে এসে কোষের সাথে এবং চাবির সাথে যুক্ত করতেছি। তাহলে এইটা একটা আমার কি হলো, সমান্তরাল সমবায় কিভাবে জটিল বর্তনী তৈরি হয় সেটা দেখানো হচ্ছে। এইটারই এইভাবে চিত্রনায়িকা আমি যদি এইভাবে আঁকতে চাই, তাহলে প্রথম রোধের প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, তৃতীয় রোধের প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত, সবগুলো নিয়ে যে এক জায়গায় যুক্ত করতেছে, সবগুলো একসাথে লাগাইলাম। এরপর সেখান থেকে নিয়ে এসে কোষের সাথে চাবির সাথে যুক্ত করে দিলাম, তাতে আমার এই সার্কিটও যায়, এই সার্কিটও তাই। নিশ্চয়ই সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায় কাকে বলে এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। বইটা আরেকবার একটু সুন্দর করে রিডিং করে নিলে বিষয়টা আর একটু সুবিধা হবে। কারণ এই অধ্যায়ের আর গুরুত্বপূর্ণ কী কী জিনিস লাগবে, আমরা যে কাজগুলো করতেছি তড়িৎ বর্তনী, সেক্ষেত্রে লাগবে দেখো রোধের একক ওহম। ফাইম স্যার তোমাদেরকে সে বিষয়টা বলেছে। চিহ্নটা এরকম বাংলায় লিখলে ও কমা হ ইন ম, ওহম। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পেয়ার, বাংলায় অ্যাম্পেয়ার, শুধু প্রতীক হিসেবে এ লিখলে হবে। বিভব পার্থক্যের একক ভোল্ট, প্রতীক হিসেবে শুধু ভি লিখলেও চলবে। আমরা বাংলাও লিখতে পারি, প্রতীক লিখলেও হবে। এখন আমি যে রোধগুলোকে একত্রে যুক্ত করলাম, কখনো শ্রেণী কখনো সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে আবার একটা কথা থেকে যাচ্ছে যে আমি যদি 3টা রোধ লাগাই, আমি যদি 5টা রোধ লাগাই, তাহলে কি তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে কি হবে না? প্রত্যেকটা রোধের মধ্যে বিভব পার্থক্য কি এক থাকবে না পরিবর্তন হবে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে তুল্য রোধের ব্যাপারটা একটু বুঝে আসি। তুল্য রোধ হচ্ছে বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে একটি রোধ
ব্যবহার করলে যদি তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, যারা দেখতেছো এবং তুলতেছো আবার খেয়াল করো, বর্তনীতে একাধিক রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করলে যদি তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, তবে ওই একটি রোধকে বলা হয় ওই সকল রোধের তুল্য রোধ। আমি যদি বর্তনীতে একটা রোধ ব্যবহার করি, সেটাকে কি বলছিলাম মনে আছে? এটা হচ্ছে সরল বর্তনী, সেই বর্তনীর তড়িৎ প্রবাহ। এরপরে চলে আসতেছে জটিল বর্তনী, সেখানে রোধগুলোকে যদি শ্রেণীতে লাগাই তাহলে শ্রেণী সমবায়, যদি সমান্তরাল লাগাই তাহলে সমান্তরাল সমবায়, শ্রেণী সমান্তরাল একসাথে যদি যুক্ত করি তাও হলো। সেক্ষেত্রে 3-4টা রোধ মিলে তার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর ওই 3-4টা রোধের পরিবর্তে যদি আমি একটা যে কোনো মানের রোধ ব্যবহার করলে বর্তমানে তড়িৎ প্রবাহ আগেও যা ছিল পরেও একই থাকতেছে, পরিবর্তন হবে না, তাহলে ওই একটা রোধকে বলা হচ্ছে ওই সকল রোধের তুল্য রোধ। তাহলে সংজ্ঞা হিসেবে এটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা সুন্দর করে তুলে নাও। এখন আসতেছে শ্রেণী সমবায় তুল্য রোধ। তার মানে আমরা রোধগুলোকে পরপর সাজাইলে সেটা শ্রেণী সমবায়। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধ আর এস সমান, এস দ্বারা সিরিজ বোঝানো হচ্ছে, শ্রেণীকে সিরিজ বলা হয়, R1 প্লাস R2 প্লাস R3। ওই রোধগুলো একটা মান দেওয়া থাকবে, 10 ওহম, 15 ওহম, 20 ওহম উদাহরণ হিসেবে। তাহলে তুল্য রোধ হিসেবে আমি যদি 3টা 10 ওহম মানের রোধ ব্যবহার করি, তাহলে 10 যোগ 10 যোগ 10 তাহলে 30 ওহম। তাহলে 30 ওহম মানের যদি একটা রোধ আমি যদি বসাই 3টা 10 ওহম রোধের পরিবর্তে, তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ আগে যা ছিল এখনও তাই হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। প্লাস ডট 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 রাখছি, মানে আরও যদি রোধ তোমার যুক্ত থাকে শ্রেণীতে, তাহলে সেটা পরপর এভাবে যুক্ত করে দিলে তুল্য রোধটা পাওয়া যাবে। সমান্তরাল সমবায় তুল্য রোধ, এটা হলো সমান্তরাল সমবায়, এটা সমান্তরাল সমবায়। এইভাবে যদি রোধ যদি যুক্ত থাকে, 3টার পরিবর্তে একটা রোধ কত মানের ব্যবহার করলে বর্তমানে তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে না, সেটা বের করতে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। এটা হচ্ছে 1/RP, পি দ্বারা সাফিক্স এখানে বোঝানো হচ্ছে প্যারালাল, প্যারালাল এর বাংলা শব্দ সমান্তরাল। তাহলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট ডট। যদি আরও রোধ থাকে তাহলে এভাবে যুক্ত করব। ধরে নিতেছি 3টা রোধ আছে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু 1/RP না RP বের করতে হবে, সমান্তরাল সমবায় তুল্য রোধ। তাহলে এটাকে আমরা লসাগু করে উল্টায় দিছি, তার কারণে আমরা এখানে লিখতে পারতেছি R1 R2 R3 R2 R3 প্লাস R1 R3 R1 R2। এটা কিভাবে আসে তোমরা যদি দেখো যে লসাগু করে 1/R1 1/R2 1/R3 লসাগু করলে হবে R1 R2 R3। এটা দিয়ে এটাকে ভাগ করলে বাকি যেটা থাকে সেটা এখানে বসে, এটা দিয়ে এটাকে ভাগ করলে যা হয় সেটা এখানে বসছে, এটা দিয়ে এখানে ভাগ করে যা হয় সেটা এখানে বসছে। তারপরে 1-এর নিচে ছিল, পরে উল্টে গেছে, ফলে নিচেরটা উপরে গেছে, উপরেটা নিচে আসছে। এটা তোমাকে করতে হবে না, তুমি এইভাবে বসায় মানগুলো বসাইতে লসাগু করে যা হবে সেটাকে ইনভার্স করে দিবা, তাহলেই হয়ে যাবে। এরপরে আসতেছে আমরা যেমন বর্তনীতে আমরা রোধ বলছি, তড়িৎ প্রবাহ বলছি, বিভব বলতেছি, এগুলো সম্পর্কে তোমার নিশ্চয়ই আগের আইডিয়াটা আগের ক্লাসটা দেখে থাকলে বুঝতে সুবিধা হবে। মনে না পড়লে আরেকবার যে দেখে আসো ওই অংশটুকু, তাহলে আমি কি বলতেছি আগের স্যার কি বলছে সেটা বুঝতে সুবিধা হবে তোমার। তাহলে রোধ কাকে বলে এটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, তড়িৎ প্রবাহ কাকে বলে এটা সম্পর্কে ধারণা থাকতে হবে, বিভব পার্থক্য কাকে বলে এটা সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ভালো ধারণা থাকতে হবে। এরপরে চলে আসো যে অ্যামিটার। তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পেয়ার এককে, অ্যাম্পেয়ার মানে এখানে আম্পিয়ার না, কিন্তু
ক্রিকেট খেলার আম্পায়ার না, এখানে একজন বিজ্ঞানীর নামের সংক্ষেপে অ্যাম্পায়ার নেওয়া হয়েছে। সেই অ্যাম্পায়ার ব্র্যাকেটে এটা এসআই বলতেছি। এসআই মানে কি জানো তো? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পায়ার। যের কারণে বলতেছি যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পায়ার এককে পরিমাপ করার যন্ত্রকে অ্যামিটার বলে। মানে আমি এটাকে অ্যামিটার বলতে একটা যন্ত্রকে নির্দেশ করতেছে, যে যন্ত্রটা কোনো বর্তনীতে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা সে মেপে দিবে। কোন এককে মেপে দিবে? আন্তর্জাতিক পদ্ধতিতে মেপে দিবে। আর তড়িৎ প্রবাহ মাপার এককের নাম কি? অ্যাম্পেয়ার। তোমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে ধারণা না থাকলে আরেকবার দেখে নাও। তড়িৎ প্রবাহ I সমান চার্জ ডিভাইড বাই সময়, মানে বর্তনীতে একক সময় কতগুলো চার্জ প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। এটাই মাপতে চাচ্ছি আমরা এই অ্যামিটারের সাহায্যে। চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা। চার্জের একক কুলম, সময়ের একক সেকেন্ড। কুলম পার সেকেন্ড, এটাকে একত্রে কম্বাইন্ডলি বলা হচ্ছে অ্যাম্পেয়ার। নিশ্চয়ই বুঝতে পারলা। এখন অ্যাম্পেয়ারটা কিভাবে মাপবো বা কিভাবে যন্ত্রটা কাজ করে তার জন্য একটা চিত্র দেখো এখানে দেওয়া আছে। এখানে দুইটা রোধ শ্রেণীতে আছে, একটা কোষ আছে, চাবি আছে। এখানে আমি যন্ত্রটা লাগাই দিলাম, ফলে এই পথে চাবি সংযোগ করলে তড়িৎ প্রবাহটা এর মধ্যে দিয়ে দিক দিয়ে এর ভেতর দিয়ে যাবে। আর এর ভেতর দিয়ে যখনই যাবে তখনই সে মেপে দেবে যে এর মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন রোধের এই পাশে লাগাইলাম, এই পাশে লাগাইলাম না কেন কষ্ট আসতে পারে। রোধের এই প্রান্তে লাগানোর অর্থ হচ্ছে কোষ থেকে সমস্ত চার্জ তার ভেতরে যাচ্ছে, ফলে কোষের যে শক্তি সেটা এখানে পরিমাপ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি বর্তনীর তড়িৎ প্রবাহ। ফলে এই বাধাগুলো পার হয়ে কতগুলো চার্জ একক সময়ের মধ্যে যেতে পারতেছে সেটাই পরিমাপ করতেছি। অ্যামিটারকে আলাদা করে এখানে গোল চিহ্ন দিয়ে দাগ দেওয়া হয়েছে, তীর চিহ্ন দিয়ে এখানে এ লেখে অ্যামিটার লেখা হচ্ছে। আমাদের ক্লাস ডিউরেশন প্রায় শেষের পথে, আমরা চলে যাচ্ছি আরেকটা টপিকস, ভোল্টমিটার। খুব সংক্ষেপে দ্রুত শেষ করব। কোনো তড়িৎ বর্তনীর যে কোনো একটি রোধ বা যন্ত্রের উভয় প্রান্তে বিভব পার্থক্য ভোল্ট এককে পরিমাপ করার যন্ত্রকে ভোল্টমিটার বলে। আবার বলতেছি, কোনো তড়িৎ বর্তনী কি আলোচনা করা হয়েছে? যে কোনো একটি রোধ। তাহলে রোধ কাকে বলে? আর আমরা যে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করি একই জিনিস। তাহলে একটি রোধ বা যন্ত্রের উভয় প্রান্তে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কি? এটা তোমাদের আগের ক্লাসটা ফলো করে আসো। ভোল্ট এককে পরিমাপ করার যন্ত্রকে ভোল্টমিটার বলে। তাহলে ওহমের সূত্র হতে বিভব পার্থক্য ভি সমান লেখা যাচ্ছে I ইন্টু আর। ওহমের সূত্র ভি সমান IR, এটা পড়ানো হয়েছে। একক হচ্ছে ভোল্ট বা শুধু ভি। কিভাবে পরিমাপ করতে হয়? আগের চিত্রটাতেই যেভাবে ছিল সেভাবে R1 R2 রোধ দিয়ে এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য মাপতে আমরা এইভাবে যুক্ত করে দিচ্ছি। আগেরটার সাথে এটার পার্থক্য আছে, ভালো করে খেয়াল করলে বুঝবা। আর এখানে ভোল্টমিটারটাও একটা গোল চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে ভি লিখতেছি, তাহলেই বুঝতে পারবো যে এটা হলো ভোল্টমিটার। এখানে এ লিখলে অ্যামিটার বোঝাবে, এখানে ভি লিখলে ভোল্টমিটার বোঝাবে। আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। তোমরা নিশ্চয়ই খাতা কলমে সুন্দর মতো তুলতে পারতেছো, না পারলে পরবর্তীতে আবার রিপিট করে বিষয়টা দেখে নিবা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আজকে ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারতেছো। তোমরা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে বইটা ভালো করে দেখে নিয়ে যেখানে যেখানে তোমাদের সমস্যা হয় সেটা কমেন্টসে আমাকে জানাও, তাহলে পরবর্তী ক্লাসে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা রেগুলার শিডিউল ক্লাস 30 মিনিট, এর একটু কম বেশি হয়েছে। আগামীতে আমরা সেই বিষয়টা খেয়াল রাখবো। আর যেহেতু এটা একটা ভিডিও আপলোড থাকবে, সুতরাং তোমরা পরবর্তীতে অন্য সময় সেটা দেখে নিতে পারবা।
আর আমরা আমাদের বাসায় পড়াশোনাটা অবশ্যই সবাই সুন্দর মতো করবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।